নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অলে। আমি অমিত। আজকের আমাদের টপিক হলো পরমাণুর গঠন, ক্লাস 9 এর অ্যাটমিক স্ট্রাকচারের যে চ্যাপ্টারটা রয়েছে। তোমরা সবাই খুব ভালো রেসপন্স দিয়েছো। সলিউশনের যে ভিডিওটা করেছিলাম ওটা খুব ভালো তোমাদের রেসপন্স পেয়েছি, তোমাদের খুব কমেন্ট পেয়েছি, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো বাকিগুলো করে দেওয়ার জন্য। তো আমি প্রতিটা টপিক ওয়াইজ তোমাদের মানে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের পার্ট, কেমিস্ট্রির পার্ট সব কিছুই করিয়ে দেবো। তো আজকে তো আমি শুরু করছি অ্যাটমিক স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো পরমাণুর গঠন আমাদেরকে যদি জানতে হয়, তো প্রথমে আমাদের জানতে হবে যে পরমাণুটা কি, তাই তো। তো যখন থেকে ফিজিক্স এই সম্বন্ধে আলোচনা শুরু হয়েছিল, যে সেই অনেক পুরানো সময় থেকে ডাল্টনের সময় পর্যন্ত কি ধরা হয়েছিল না, বলা হয়েছিল যে মৌলের একটা অবিভাজ্য কণা হলো পরমাণু, যেটাকে আমরা বলি অ্যাটম। তো ডাল্টন তার পরমাণুবাদে এটাও বলেছিল যে মৌলের যে ক্ষুদ্রতম কণা, যে স্বাধীন, ঠিক আছে, সে অবিভাজ্য এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে আমরা পরমাণু বলবো। এবং সেই পরমাণুতে সেই মৌলের ধর্মগুলো কিন্তু বর্তমান থাকবে। এটাই ছিল ডাল্টনের পরমাণুবাদের মধ্যে পরমাণু ডেফিনেশন। তো পরমাণু তখন বলা হয়েছিল যে অবিভাজ্য কণা। তো পরবর্তী ক্ষেত্রে সেই যে ডাল্টনের যে মতবাদটা সেটা ভুল প্রমাণিত হয়, যে না, পরমাণুকে ভাঙা যায় না, এই কথাটা বলা ভুল। পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণু তিনটি ভাগ, মানে পরমাণুকে ভাঙলে আমরা তিনটি জিনিস পাই, সেটা হলো ইলেকট্রন, একটা হলো প্রোটন আর একটা হলো নিউট্রন। তাহলে মানে পরমাণু বিভাজ্য। তাহলে পরমাণু পরমাণু বিভাজ্য, পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। তো আগে আমরা তাই হিস্ট্রিটা জেনে নেব, তারপরে আমরা পরমাণুর গঠনের ডিটেলসে ঢুকবো। তো প্রথমে আমি তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি যে ক্যাথোড রশ্মি উৎপাদন এবং ইলেকট্রন আবিষ্কারের যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে দেখো এখানে একটা ছবি এঁকেছি। হ্যাঁ, যে ছবিতে এইটা একটা তোমার কাঁচ নল, ঠিক আছে, যেটাকে আমরা মোক্ষম নলও বলে থাকি। তো উইলিয়াম ক্রুকস একটি কাঁচ নল বা মোক্ষম নলের ভেতরে বায়ুকে অতি নিম্ন চাপে, এর মধ্যে চাপটা তোমার রয়েছে 0.01 mm, হ্যাঁ, পারস্তম্ভের চাপে, এর মধ্যে কি করেছিল, একটা উচ্চ বিভবের তড়িৎদ্বার দিয়ে এর মধ্যে কারেন্ট পাঠানো হয়েছিল। সেটা কতটা না, এর যে বিভবটা ছিল সেটা হলো 10,000 ভোল্ট ছিল। প্রয়োগ করে তিনি দেখলেন কি না, এই নেগেটিভ টার্মিনাল মানে ক্যাথোড থেকে একটা অদৃশ্য রে এই অ্যানোডের দিকে যাচ্ছে এবং অ্যানোডের এই গাটাকে, ঠিক আছে, সবুজ কালারে, হ্যাঁ, একটা প্রতিবিম্ব তৈরি করছে বা ওর চারিদিকে একটা সবুজ, হ্যাঁ, রঙের সৃষ্টি করে দিচ্ছে। তো ক্যাথোড থেকে নির্গত হচ্ছিল বলে এই রশ্মিটাকে, ক্যাথোড থেকে নির্গত হচ্ছিল বলে এই রশ্মিটাকে এটা উনি নাম দিয়েছিলেন যে ক্যাথোড রে, ঠিক আছে। তো ক্যাথোড রের এখানে কিছু কিছু বৈশিষ্ট্য ছিল। তো ক্যাথোড রের কি কি বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা আগে একটু দেখে নিই, যে ক্যাথোড রের কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো ক্যাথোড রের প্রথম বৈশিষ্ট্য এখানটায় বলছে যে, 1 নম্বর বৈশিষ্ট্য বলছে এই রশ্মি ক্যাথোড তল থেকে লম্বলম্বী ভাবে বেরিয়ে আসে। তাহলে কেমন ভাবে বেরিয়ে আসে, লম্বা লম্বী ভাবে বেরিয়ে আসে। তাহলে ক্যাথোড রে গুলো, ঠিক আছে, মানে ক্যাথোড রশ্মিগুলো, এই রশ্মিগুলো ক্যাথোড তল থেকে কিরকম ভাবে বেরিয়ে আসছে না, লম্বা লম্বী ভাবে এগুলো কিন্তু বেরিয়ে আসছে। সেকেন্ড আমাদের ক্যারেক্টারিস্টিক যেটা চলে আসে, এই রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে সেটি ছায়া সৃষ্টি হয়। তার মানে কি বলছি, এর গতিপথে, গতিপথে যদি আমরা কোনো বস্তু রাখি, বস্তু রাখলে, ঠিক আছে, কিসের সৃষ্টি হবে, ছায়ার সৃষ্টি হবে। তাহলে গতিপথে কোনো যদি আমরা বস্তু রাখি তাহলে কিসের সৃষ্টি হচ্ছে, ছায়ার সৃষ্টি হচ্ছে। 3 নম্বর তোমরা বলতে পারো যে এই অস্বচ্ছ বস্তুর বদলে, ঠিক আছে, একটা যদি পাকাযুক্ত হালকা চাকা দিয়ে দিই, তার মানে তোমার বলছে এখানে তো কোনো একটা অস্বচ্ছ বস্তু রাখলে সেখানে ছায়া তৈরি হচ্ছে। তো এই যে রেটা যাচ্ছে, ওর কোনো রাস্তায় যদি আমরা কোনো পাখা লাগিয়ে দিই, তাহলে পাখা লাগালে এই রে গুলো তাকে হিট করে এবং পাখাটা কিন্তু, বা পাখার এই চাকাটা বা প্লেটটা, পাখার প্লেটটা কিন্তু ঘুরতে থাকে। তো এই জিনিসগুলো এই পরীক্ষা থেকে বা ক্যাথোড নলের যে মানে ক্যাথোডের ডিসচার্জ যে করা হয়েছিল, ক্যাথোডের ডিসচার্জ, এটা থেকে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। এছাড়া আরো আরো জিনিস তোমরা বলতে পারো, যে এখানে 4 নম্বর পয়েন্টে তোমরা বলতে পারো যে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে রশ্মিটি তার গতিমুখ পরিবর্তন করে। তাহলে কোথায় না, তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে বা চৌম্বক ক্ষেত্রে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে কি করে, এই রশ্মিটি তার গতিমুখ পরিবর্তন করতে পারে। ঠিক আছে, গতিমুখ কি করতে পারে, গতিমুখ
পরিবর্তন করতে পারে, গতিমুখটা পরিবর্তন করতে পারে। তড়িৎ ক্ষেত্রে রশ্মিটি ধনাত্মক পাতের দিকে বেঁকে যায়। তড়িৎ ক্ষেত্রে কোন দিকে বেঁকে যাচ্ছে না ধনাত্মক পাতের দিকে। তড়িৎ ক্ষেত্রে কোথায় বেঁকে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্রে বেঁকে যাচ্ছে তোমার ধনাত্মক পাতের দিকে। কোথায় বেঁকে যাচ্ছে, ধনাত্মক পাতের দিকে বেঁকে যাচ্ছে। এবং এই রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার সমবায় তৈরি হয়েছিল। তাহলে এই বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ড করে, এই বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ড করে বিজ্ঞানী জে থমসন, জে থমসন, তাহলে এই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে বিজ্ঞানী জে থমসন যে তিনি সিদ্ধান্তে আসলেন ওই যে ক্ষুদ্র 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 যে ঋণাত্মক আধান বিশিষ্ট ভরযুক্ত যে কণা, সেইগুলোকে তিনি পরবর্তী ক্ষেত্রে কি নাম দিলেন না, তিনি পরবর্তী ক্ষেত্রে সেইগুলোকে নাম দিলেন না ইলেকট্রন। তাহলে বিজ্ঞানী জে থমসন এই ঋণাত্মক চার্জ বা যে কণাগুলো ছিল এই পরবর্তী ক্ষেত্রে এই তিনি নাম দিয়েছিলেন, তো আপনার তিনি নাম দিয়েছিলেন নেগেট্রন। তো পরবর্তী ক্ষেত্রে এই কণাটার নাম হয়েছিল না তোমার এই কণাটার নাম হয়েছিল ইলেকট্রন। তো থমসন এখানটায় তিনি একটা পরমাণু মডেল উপস্থাপনা করেছিলেন, যে তিনি বলেছিলেন যে পরমাণুতে ইলেকট্রনগুলো আর প্রোটনগুলো একটা সুনির্দিষ্টভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে থমসন বলেছিলেন কি না এই পরমাণুর মধ্যে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলি ঠিক আছে সুষমভাবে ধনাত্মক আধানের সাথে ভালোভাবে সুষমভাবে ছড়িয়ে আছে, যাতে পুরোটা চার্জ জিরো হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে দেখতে এই যে মডেলটা দেখতে কিরকম লাগছিল না, তরমুজের উপরে যে কালো কালো দানা থাকে বা কেকের উপরে যে এরকম পুডিং দেওয়া থাকে, সেই জন্য এটাকে পাম পুডিং মডেল বা তরমুজ মডেল বা ওয়াটারমেলন মডেলও বলা হয়। তো জে থমসনের এটা হলো পাম পুডিং মডেল। তাহলে তিনি কি বলেছিলেন না, তিনি বলেছিলেন যে পরমাণু ভেতরে পজিটিভ আর নেগেটিভ গুলো একটা সুসজ্জিত ভাবে রয়েছে, তার জন্য তোমার কি হয় না টোটাল চার্জটা জিরো হয়ে যায়। তো এই ছিল ইলেকট্রনের গল্প। তারপরে ইলেকট্রনের পরে প্রোটন আবিষ্কার করা হয়। ঠিক আছে, সেখানটায় তোমার কিসের কি রশ্মি বিকিরণ করা হয়েছিল, সেখানে হলো অ্যানোড। ঠিক আছে, অ্যানোড রশ্মির বিক্ষেপণ দ্বারা সেটাকে পজিটিভ চার্জ যুক্ত কণা প্রোটন আবিষ্কার করার প্রথমে চিন্তা ভাবনা চলেছিল। সেখানেও তোমার গোল্ডস্টাইন কি করেছিলেন, এখানে যেরকম উইলিয়াম ক্রুক্স করেছিলেন, এক্ষেত্রে তোমার গোল্ডস্টাইন তিনিও কি করেছিলেন, এরকম একটা তড়িৎ মোক্ষণ নল নিয়েছিলেন। এরকম একটা তড়িৎ মোক্ষণ নলে তিনি কি করেছিলেন, যে ছিদ্রযুক্ত ক্যাথোড রে ব্যবহার করেছিল। তো ওনার ক্ষেত্রে কি হয়েছিল, যে এই তড়িৎ মোক্ষণ নলটা এরকম ছিল। তো তড়িৎ মোক্ষণ নলে এখানটায় তোমার ছিল ধরো অ্যানোড, পজিটিভ চার্জ অ্যানোড। তো এখান থেকে রে গুলো বের হচ্ছে। তো তিনি এখানটায় কি করেছিলেন, এখানে অ্যানোড রশ্মি বেরোনোর জন্য এখানটায় একটা সচিত্র ক্যাথোড রেখে দিয়েছিল। এখানটায় কি দিয়ে দিয়েছিল না, এখানটায় সচিত্র, এখানে ছিদ্রযুক্ত, এটা কি ছিল ছিদ্রযুক্ত, এখানে ক্যাথোড ছিল ছিদ্রযুক্ত, এখানটায় তিনি ক্যাথোড ব্যবহার করেছিলেন। তার ফলে কি হয়েছে না, অ্যানোডের দিক থেকে ক্যাথোডের দিকে একটা অদৃশ্য রশ্মি দ্রুত ছুটে গেছিল, তাই জন্য তার নাম দেওয়া হয়েছিল অ্যানোড রশ্মি। ঠিক আছে, তাই জন্য তার নাম দেওয়া হয়েছিল অ্যানোড রশ্মি। আমি আবার বলছি যে ক্যাথোডের ছিদ্রের মধ্য দিয়ে চলে যাচ্ছে বলে, ক্যাথোডের ছিদ্র দিয়ে মানে এই রশ্মিগুলো ক্যাথোডের এই ছিদ্র দিয়ে চলে যাচ্ছে বলে এই রশ্মিগুলোর নাম দেওয়া হয়েছিল ক্যানাল রশ্মি। তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে এর বিক্ষেপণ হয়েছিল ঋণাত্মক আধানযুক্ত প্লেটের দিকে এই রশ্মিগুলো বেঁকে যাচ্ছিল। তাহলে ঋণাত্মক আধানের দিকে বেঁকে যাচ্ছে কেন, এটা পজিটিভ রে বলে, তাই জন্য বিজ্ঞানী জে থমসনের যেরকম এই রশ্মিটার নাম পজিটিভ রশ্মি দিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে এই রশ্মিটার নাম হয়ে গেছিল তোমার প্রোটন। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে এটার নাম হয়ে গেছিল প্রোটন। তারপরে তোমার রাদারফোর্ড এসেছিলেন। রাদারফোর্ড কি করেছিলেন, আলফা কণার বিচ্ছুরণ করেছিলেন। রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণটা তোমরা ভালো করে পড়বে। এই রাদারফোর্ডের ক্ষেত্রে আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষাটা তোমাদের পরীক্ষায় আসে। কিরকম করেছিলেন না, তিনি এখানটায় একটা ডিসচার্জ আলফা কণার উৎস রেখেছিলেন। ঠিক আছে, আলফা কণার উৎস রেখেছিলেন। ঠিক আছে, তার সামনে একটা লেডের প্লেট রেখেছিলেন। কিসের প্লেট, লেড, একটা লেডের প্লেট, এবং এটা ছিদ্রযুক্ত ছিল, সছিদ্র ছিল। ঠিক আছে, তার সামনে একটা কি করেছিলেন, সোনার পাত দিয়েছিলেন। এই তো এরকম একটা সোনার পাত ছিল।
ঠিক আছে, এখানটায় এটা তো জিঙ্ক সালফাইডের পর্দা ছিল, আর এর সামনে একটা তোমার কি রাখা ছিল, গোল্ড ফয়েল, যেটাকে আমরা বলি সোনার পাত। ঠিক আছে, সোনার পাত রাখা ছিল। তো এখানে কি হয়েছিল না, বিজ্ঞানী রাদারফোর্ড একটা বায়ুশূন্য আবদ্ধ নলে সোনার পাত, এই সোনার পাতটা ছিল 0.0004 পুরু। ঠিক আছে, তার উপরে তীব্র গতিতে আলফা কণা এখানে কি করেছিল, ডিসচার্জ করেছিল। তো সোনার পাতের পেছন দিকে, এই যে সোনার পাতটা ছিল, সেই পাতের পেছন দিকে জিঙ্ক সালফাইডের যে পদটা ছিল, জিঙ্ক সালফাইড, ঠিক আছে, জিঙ্ক সালফাইডের যে পর্দা ছিল, সেই পর্দার প্রলেপের উপরে কিছু কিছু আলফা কণার এই যে স্ফুলিঙ্গ গিয়ে পড়েছিল। তো বৃত্তাকার পর্দার উপর স্ফুলিঙ্গের অবস্থান, যেগুলো আলফা কণার গতিপথটাকে দেখিয়েছিল। তো এই এক্সপেরিমেন্ট থেকে তিনি যে যে সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, 1 নম্বর দেখেছিলেন বেশিরভাগ কণাই স্ট্রেট বেরিয়ে গেছে। বেশিরভাগ কণাই কি হয়ে গেছে না, স্ট্রেট বেরিয়ে গেছে। তো বেশিরভাগ কণা যেহেতু স্ট্রেট বেরিয়ে গেছে, তো সেখান থেকে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে পরমাণু পরমাণু বেশিরভাগ জায়গায় কি, বেশিরভাগ, ঠিক আছে, স্থান কি হয়ে গেল, ফাঁকা। তো বেশিরভাগ স্থান কি হয়ে গেল, ফাঁকা। তো তিনি দেখেছিলেন কিছু কিছু জিনিস, বা কিছু কিছু জিনিস না, সরি, কিছু কিছু রে ডিফ্লেক্ট করে এরকম ভাবে সরে গেছিল। তো কিছু কিছু রে যখন ডিফ্লেক্ট করে সরে গেছিল, তো তিনি ভেবেছিলেন বা তিনি বলেছিলেন যে যেখানটায় বেঁকে গেছে সেখানে আলফা কণা তাহলে নিশ্চয়ই ধনাত্মক চার্জযুক্ত কোনো কণার দ্বারা বিকর্ষণ হয়েই এরকম সরে গেছে। ঠিক আছে, তো আলফা কণা কোনো ধনাত্মক চার্জযুক্ত, যেহেতু আলফা কণাটা একটা ধনাত্মক চার্জযুক্ত, তাই জন্য ধনাত্মক চার্জই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করার কারণ হলো পরমাণুর সমগ্র আয়তনের তুলনায়, পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় একটা নিশ্চয়ই কেন্দ্রে কোনো একটা চার্জ পদার্থ রয়েছে। ঠিক আছে, সেটা আমি পরে আসছি। আমি তার আগে একটু বলে নিই যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর ধনাত্মক চার্জ এবং প্রায় সমগ্র ভরই সজ্জিত থাকে। তো সেটাকে আমরা কি বলছি, কেন্দ্রক বা নিউক্লিয়াস। তাহলে এখানে নিউক্লিয়াসের কথা উনি উল্লেখ করেছিলেন, যে কারণে কিছু কিছু রে বেঁকে গেছিল, এবং প্রায় 20,000-এর মধ্যে একটা বা দুটো রে পুরো 180 ডিগ্রি বেঁকে চলে এসেছিল। যে তিনি বলেছিলেন যে এই যে কেন্দ্রক বা নিউক্লিয়াস নিশ্চয়ই কোনো একটা ভারী, যেই জন্য এখানে গিয়ে ধাক্কা খেয়ে 180 ডিগ্রি রিফ্লেক্ট করে চলে এসেছিল। তো এখান থেকে একটা পরমাণুর ধ্যান ধারণা তৈরি হয়েছিল যে বেশিরভাগ জায়গা ফাঁকা, তারপরে মাঝখানে তোমার পজিটিভ চার্জযুক্ত প্রোটন রয়েছে, বা যে নিউক্লিয়াসের চার্জটাও হলো পজিটিভ। ঠিক আছে, এবং সেখানটায় পরমাণুর যে কেন্দ্র, পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ভরই কেন্দ্রীভূত থাকে। তো রাদারফোর্ড এই সমস্ত তিনি আমাদের একটা করে আইডিয়া দিয়েছিলেন। তো এই আইডিয়াগুলোকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল বলে থাকি। তো এই পরমাণু মডেলের সঙ্গে সঙ্গে তিনি আরেকটা কথাও বলেছিলেন, যে কথাটা হলো, দেখো, বলছে তাহলে নিশ্চয়ই পরমাণুকে কেন্দ্র করে, মানে পজিটিভ চার্জকে কেন্দ্র করে এর চারিদিকে নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো ঘুরছে। তো তার কথায়, মানে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী বলছে যে এই ইলেকট্রনগুলো যখন ঘুরছে কক্ষপথ ওয়াইজ, যে এর চারিদিকে ঘুরছে, তখন ঘোরার সময় এই ইলেকট্রনগুলি শক্তি ব্যয় করে। তাহলে কি বলছিলেন তিনি বলেছিলেন যে ইলেকট্রনগুলি যখন তার কক্ষপথে ঘুরছে, ঘুরতে ঘুরতে শক্তি ক্ষয় করে। তাহলে শক্তি ক্ষয় করলে তাহলে কি হবে, উচ্চ স্তরের কোন স্তর থেকে, উচ্চ শক্তি স্তর থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সে কোথায় এসে পড়বে, তাহলে নিম্ন শক্তি স্তরে এসে পড়বে। তাহলে এক সময় এসে সে কোথায় গিয়ে উপনীত হবে, সে কেন্দ্রে গিয়ে আছড়ে পড়বে। তো কেন্দ্রে গিয়ে আছড়ে পড়বে, এই কথাটা রাদারফোর্ড বলেছিল। তো এই কথার যে ত্রুটি, যেটাকে আমরা রাদারফোর্ডের ত্রুটি বলি, সেখানে রাদারফোর্ডের ত্রুটিটা কি হচ্ছে না, এই যদি হয় ইলেকট্রনগুলো ঘোরার সময় যদি শক্তি ডিসচার্জ করে করে এক সময় কেন্দ্রের উপরে এসে আছড়ে পড়ে, তাহলে পরমাণুর যে গঠন বা স্থায়িত্ব, ঠিক আছে, যেটাকে আমরা স্থায়িত্ব বলি, তাহলে এই স্থায়িত্ব সম্বন্ধে তিনি কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। আর একটা তিনি যেটা বলেছিলেন সেটা হলো তোমার, এখানে তিনি রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালীর কথা তিনি বলেননি। তিনি বলেছিলেন যে পরমাণু নিরবিচ্ছিন্ন বর্ণালী, মানে এই যে যে রেগুলো এখানে যে শক্তি বিকিরণ করছে, এগুলো সব নিরবিচ্ছিন্ন বর্ণালীর কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, নিরবিচ্ছিন্ন বর্ণালী এরকম কিছু হয় না। তো এইগুলো ছিল তার ত্রুটি। তো পরবর্তী ক্ষেত্রে নিলস বোর এই জিনিসটাকে, ত্রুটিটাকে সংশোধন করে তিনি বলেছিলেন না, তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে পরমাণুর একটা স্থায়িত্ব সম্বন্ধে স্টেটমেন্টটা হয় নিলস বোরের। ঠিক আছে, বোরের পরমাণু মডেল যেটা আমরা বলি।
ঠিক আছে। বোরের পরমাণু মডেল কে বলেছে না, বোর বলছে যে এই পরমাণু কেন্দ্রকে কেন্দ্রে রেখে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরে। তাহলে বোর বলেছিলেন যে ইলেকট্রন গুলো একটি নির্দিষ্ট কক্ষপথ, ভালো করে শোনো, নির্দিষ্ট কক্ষপথে, ঠিক আছে, নির্দিষ্ট কক্ষপথের কথা তিনি উল্লেখ করেছিলেন। যে বোর বলেছিলেন যে এরা একটা নির্দিষ্ট কক্ষপথের পরমাণুর কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এখানে একটা কক্ষপথের কথা এলো, কক্ষপথের কথা হলো, তাহলে তিনি প্রথম তার স্টেটমেন্টে এই কক্ষপথের ধারণাটা দিয়েছিলেন। সেই কক্ষপথগুলোর কি নাম, প্রথম কক্ষপথকে কে বলা হচ্ছে, দ্বিতীয় কক্ষপথকে এল বলা হচ্ছে, তৃতীয় কক্ষপথকে এম বলা হচ্ছে। এরকম ভাবে তিনি কক্ষপথের একটা ধারণা দিয়েছিলেন। এবং রাদারফোর্ড যে কথাটা বলেছিল যে স্থায়িত্ব সম্বন্ধে তিনি বলতে পারছিলেন, মানে তার ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছিল না, তো সেক্ষেত্রে নিলস বোরের ব্যাখ্যা থেকে সেই স্থায়িত্ব সম্বন্ধে জানা গেছে। কেন, তিনি বলেছেন যখন ইলেকট্রনগুলি একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, ভালো করে শুনবে, যদি ইলেকট্রনগুলি একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তাহলে এই নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় সে কখনো কোনো শক্তি ত্যাগ করে না বা গ্রহণ করে না। ঠিক আছে, তার মানে নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় বা ঘোরার জন্য সময় কোনো শক্তি নির্গত হয় না। নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি নির্গত হয় না। শক্তি কখন নির্গত হবে বা কখন গ্রহণ করবে, যদি উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথ বা নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে যায় ইলেকট্রনগুলি, তখনই একমাত্র শক্তি গ্রহণ বা বর্জনের মাধ্যমে সে নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে এবং উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে যেতে পারে। এর ফলে কি হলো না, গঠনের একটা স্থায়িত্ব সম্বন্ধে, ঠিক আছে, স্থায়িত্ব সম্বন্ধে একটা ব্যাখ্যা পাওয়া গেল। তো এটাই ছিল তোমার নিলস বোরের যে পরমাণু মডেল। তো নিলস বোরের পরমাণু মডেল থেকে তাহলে এখানে আমরা কক্ষপথের কথা পেলাম। তাহলে কক্ষপথ যখন বলছে, তাহলে এই প্রতিটা কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকে না, তিনি বলছেন প্রতিটা কক্ষপথে ইলেকট্রন থাকার যে সংখ্যা সেটা হলো 2n², এই সূত্র অনুযায়ী হবে। তো যদি তোমার কক্ষপথ প্রথম হয়, প্রথম কক্ষপথে এই n এর মান 1 হয়ে যাবে, তাহলে 2 × 1², তার মানে প্রথম কক্ষপথে হলো 2 × 1, মানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো দুটো। তাহলে কে কক্ষপথ হলো প্রথম কক্ষপথ, তাহলে কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো দুটো। তাহলে কে তে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তাহলে কে তে ইলেকট্রন সংখ্যা হলো 2। ঠিক আছে, যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে n2, তাহলে 2 × 2², তাহলে কত এখানে পেলে 2 × 4, তার মানে হয়ে গেল 8। তাহলে কে এল কক্ষপথ, যেটাকে আমরা দ্বিতীয় কক্ষপথ বলি, তাহলে সেখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, তাহলে সেখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো 8। এরপরে চলে আসো তৃতীয় কক্ষপথ মানে 3 নম্বর কক্ষপথ, তাহলে 2 × 3², তাহলে এখানে হয়ে গেল 2 × 9, তাহলে কতগুলো হয়ে গেল 18টা। তাহলে এম থার্ড কক্ষপথে, তাহলে কতগুলো ইলেকট্রন থাকে 18টা। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা প্রতিটা কক্ষপথে যে নির্দিষ্ট সংখ্যক, হ্যাঁ, একটি কক্ষপথে কিছু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, তার থেকে বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো সেই কক্ষপথের নির্দিষ্ট ইলেকট্রন সংখ্যা সম্বন্ধেও আমরা এখান থেকে নিলস বোরের যে ব্যাখ্যা বা পরমাণু মডেল, সেখান থেকে আমরা এখান থেকে পেয়ে যাই। তো এখানে তাহলে আমরা পেয়ে গেলাম যে কোন কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকে। এবার আমরা পরমাণু মডেলের ভেতরে চলে আসি, পরমাণু মডেলের এবার ডিটেইলস সম্বন্ধে একটুখানি করে জানি। তাহলে প্রথমে আমরা যেটা জানবো, একটা হলো প্রথমে যেটা আমরা জানবো সেটা হলো পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এতক্ষণ আমরা এটা বুঝতে পারলাম যে একটা পরমাণু, তার এটা হলো কেন্দ্রকে পজিটিভ আর জিরো, মানে নিস্তরে দুটো জিনিস থাকে, সেন্টারে থাকে প্রোটন আর কে থাকে নিউট্রন। ঠিক আছে, তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন হলো পজিটিভ চার্জ, নিউট্রন হলো নিস্তরে, এবং প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়, নিউক্লিয়াস। তাহলে এই যেহেতু নিউট্রন নিস্তরী, প্রোটন পজিটিভ, তাই জন্য পরমাণুর কেন্দ্রের চার্জ হয়ে যায় পজিটিভ। ওকে, এবং তাকে কেন্দ্র করে চারিদিকে কারা ঘুরছে, তাকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে ইলেকট্রনরা। ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ। তাহলে এখানে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন সম্বন্ধে আমরা এখান থেকে ব্যাখ্যা পাচ্ছি। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলছে না, কোন পরমাণুতে নাম্বার অফ তোমার বলতে পারো প্রোটন। তাহলে একটা পরমাণু ক্রমাঙ্ক বলতে সেটাই বুঝবো, কোন পরমাণুতে যতগুলো প্রোটন রয়েছে আমরা তাকে ওই মৌলের, হ্যাঁ, আমরা বলবো
তোমার পরমাণু ক্রমাঙ্ক। তাহলে পরমাণু ক্রমাঙ্ক আমরা বলতে কি বুঝি? কোন মৌলে উপস্থিত প্রোটন সংখ্যা, ঠিক আছে, তাহলে সেটাকেই আমরা তার পরমাণু ক্রমাঙ্ক বলবো। তাহলে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে, কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকেই আমরা বলবো পরমাণু ক্রমাঙ্ক। তাহলে প্রোটন সংখ্যা ইজ ইকুয়ালস টু পরমাণু ক্রমাঙ্ক। ভালো করে এই জিনিসগুলো দেখবে। তাহলে এই একটা রিলেশন পেয়ে গেলে, প্রোটন সংখ্যা ইজ ইকুয়ালস টু পরমাণু ক্রমাঙ্ক। আরেকটা জিনিস, একটা মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, তাই জন্যই পরমাণুটা হয় নিস্তড়িত। যতগুলো প্লাস ততগুলোই মাইনাস, তবেই তো সেটা নিস্তড়িত হবে। তার মানে প্রোটন সংখ্যা যতগুলো থাকবে ততগুলোই ইলেকট্রন সংখ্যাও থাকবে। তাহলে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে, তার মানে ইলেকট্রন সংখ্যা যত সেটাই তার পরমাণু ক্রমাঙ্ক। আমরা এরকমও বলতে পারি। তাহলে কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে সেই মৌলের পরমাণুতে অবস্থিত ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, এটাকে আমরা বলছি পরমাণু ক্রমাঙ্ক। তো পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী তোমরা যখন ক্লাস এখানে 9 এ পড়ছো, 10 পর্যন্ত তোমাদের মোটামুটি যেগুলো লাগবে সেইগুলোর পরমাণু ক্রমাঙ্ক তোমরা মুখস্থ করে নাও। কারণ ক্লাস 10 এ গেলে পিরিয়ডিক টেবিল পড়তে হবে। সেই পিরিয়ডিক টেবিলে তোমার ইলেকট্রন কনফিগারেশন আমি আজকে দেখিয়ে দিচ্ছি, ইলেকট্রন বিন্যাস। তো তোমাদের যে পরমাণুগুলোর পরমাণু ক্রমাঙ্ক তোমাদের জানতে হবে সেগুলো হলো পরমাণু ক্রমাঙ্ক, অন্তত 20টা তোমাদের মুখস্থ করতে হবে পরমাণু ক্রমাঙ্ক। আর এখানে আমি চিহ্ন লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 1 নম্বর যেটা হলো হাইড্রোজেন, ঠিক আছে। 2 নম্বরে হলো হিলিয়াম, আমি নাম বলে দিচ্ছি, হাইড্রোজেন, হিলিয়াম। 3 হলো লিথিয়াম, ঠিক আছে, Li। 4 হলো বেরিলিয়াম। 5 হলো বোরন। 6 হলো কার্বন। 7 হলো নাইট্রোজেন। 8 হলো অক্সিজেন। 9 হলো নিয়ন, ঠিক আছে, সরি ফ্লুরিন। 9 হলো ফ্লুরিন আর 10 হলো নিয়ন। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এটা হয়ে গেল 10টা। এবারে তোমার 11 থেকে আসছে, 11তে আসছে সোডিয়াম, 12তে আসছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, 13তে আসছে অ্যালুমিনিয়াম, 14তে আসছে সিলিকন, 15তে আসছে ফসফরাস, ঠিক আছে, 16তে আসছে সালফার, 17তে আসছে ক্লোরিন, 18তে আসছে আর্গন, ঠিক আছে, 19-এ আসছে পটাশিয়াম, আর 20তে আসছে ক্যালসিয়াম, ঠিক আছে। তো এই টোটাল 20টা তোমাদের মুখস্থ করে নিতে হবে। তোমরা যদি এটাকে মুখস্থ করতে পারো তবেই তোমরা পরমাণুর গঠন সম্বন্ধে বুঝতে পারবে। কারণ পরমাণু গঠিত হতে গেলে একটি পরমাণু গঠনের জন্য তোমার যেরকম ইলেকট্রন প্রোটন নিউট্রনও জানা দরকার, তখন তারা যে বিক্রিয়া করে একটা মৌল বা যৌগ উৎপন্ন করছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে এরকম ভাবে বিক্রিয়া করছে আয়নীয় যৌগ, সমযোজী যৌগ, এই সমস্ত জিনিসগুলো ডিটেইলসে জানতে গেলে তোমাদের অন্তত মিনিমাম 20টা তোমাদের মুখস্থ করতেই হবে। তো আমি এখানে লিখে দিলাম, তোমরা এই 20টা তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো এরপরে আমরা একটা জিনিসে চলে আসবো যেটাকে আমরা বলছি ভর সংখ্যা। তো পরমাণু যখন ক্রমাঙ্ক জানলে, এবার আসছে কি ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি বলছে? তাহলে ভর সংখ্যা বলছে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক তুমি বলতে পারো, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় তোমার ভর সংখ্যা। তাহলে কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা ভর সংখ্যা বলতে পারি, বা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা ভর সংখ্যা বলতে পারি। তাহলে ভর সংখ্যা, ঠিক আছে, সমান সমান এরকম লেখা হয় পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। যতদূর তোমাদের মনে হয় ভরকে এ দিয়ে বা পরমাণু ক্রমাঙ্ক জেড দিয়ে এরকম কিছু একটা ডিনোট করে, সেই নোটেশনটা তোমরা দেখে নেবে। প্লাস এখানে লেখা আছে নিউট্রন। তো এরকম একটা রিলেশন আছে। তো একটা তোমাদের এরকম দিয়ে দেবে যে জেড, তোমার এখানে দিয়ে দিল হয়তো এক্স, এটা এ। তাহলে এই চিহ্ন থেকে আমরা কি কি বুঝতে পারি বা কি কি বলতে পারি? তো এটার বৈশিষ্ট্য তোমাদের জিজ্ঞাসা করতে পারে, বা এরকম দিয়ে বললো এক্স, এখানে দিয়ে দিল 40, এখানে দিয়ে দিল 20। তো এর বৈশিষ্ট্য কি, বা এটা থেকে এই চিহ্ন থেকে আমরা কি কি জানতে পারি, এরকম যদি কোশ্চেন দেয় তাহলে দেখো আমরা কি বলতে পারি। এই যে নিচেরটা সব সময় তোমার হয় পরমাণু ক্রমাঙ্ক, তাহলে 20। তাহলে এখানে এই মৌলের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত? 20। তাহলে যতগুলো পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, তাহলে এখানে তোমার প্রোটন সংখ্যা কত হয়ে গেল? প্রোটন হয়ে গেল 20। প্রোটন যতগুলো থাকে ততগুলোই থাকে কি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কত হয়ে গেল? 20। মাথায় কে থাকে? মাথায় থাকে ভর।
মাথায় থাকে ভর, তাহলে নিচে থাকে ক্রমাঙ্ক, মাথায় থাকে ভর। সবসময় একটা মনে রাখবে, পরমাণু ক্রমাঙ্ক আর ভরের মধ্যে একটা মনে রাখবে, আরেকটা মনে চলে আসবে। তাহলে ভর মাথায়, মাথা ভারী, ঠিক আছে, মাথা ভারী আছে, তাহলে ভর মাথায় থাকছে, তাহলে ভর মাথায় থাকছে, এখানটা হয়ে গেল ভর, ভর হয়ে গেল 40। আর এখানে কি পেলে, তাহলে নিউট্রন করলে কি করবে, ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বিয়োগ, তাহলে তোমার নিউট্রন, নিউট্রন ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বিয়োগ, তাহলে এটা পেয়ে গেলে। এছাড়াও তোমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইলেকট্রন বিন্যাস শিখবে, তাহলে এই ইলেকট্রন সংখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস বলতে পারি, তারা আরো অনেক কিছু এখান থেকে জানতে পারি, ঠিক আছে। সে ধনাত্মক আয়ন না ঋণাত্মক আয়ন, আরো আরো অনেক কিছু জানা যায়। তোমাদের আপাতত এই 4-5টা বললেই হবে, ঠিক আছে, যেহেতু তোমাদের ওইগুলো এখন পর্যন্ত চ্যাপ্টারে নেই। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপরে তোমাদের তিনটে জিনিস আসবে, যেটা হলো আইসোটোপ, আইসোবার, আর একটা হলো আইসোটোন, ঠিক আছে। তো প্রথমে আসবো আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ কাকে বলে? তো আইসোটোপে দেখো যেরকম ভাবে বলছি এরকম ভাবে মনে রাখবে, এটা ইজি অনেক। আইসোটোপ মানেই হলো যে মৌলগুলি, ঠিক আছে, যে মৌলগুলি বা একই মৌলের বিভিন্ন পরমাণু বলতে পারো, ঠিক আছে। অনেক রকম ভাবে তোমাদের মানে অ্যানসার দেয় বা উত্তর দেয়, কোনো মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, ঠিক আছে, কোনো মৌলের বিভিন্ন পরমাণু, ঠিক আছে, মৌলটা একই তাদের বিভিন্ন পরমাণু যাদের, তাহলে কি বলছে, পারমাণবিক সংখ্যা আলাদা, ঠিক আছে, একই না, আলাদা, ভর, পারমাণবিক সংখ্যা, সরি আলাদা না, একই, ঠিকই বলছিলাম, পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা, ঠিক আছে। তাহলে একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পরের আইসোটোপ বলে। যেরকম আমি হাইড্রোজেনের আইসোটোপের নাম বলছি H11, এটাকে বলা হয় প্রোটিয়াম, ঠিক আছে। H12, দেখো ভর চেঞ্জ হচ্ছে, পারমাণবিক ক্রমাঙ্ক একই রয়েছে, এটাকে বলা হয় ডয়টোরিয়াম, ঠিক আছে। আর H13, এটাকে বলা হয় ট্রিটিয়াম, ঠিক আছে। একমাত্র প্রোটিয়ামই একমাত্র মৌল যা, দেখো এখানে দেখো ভর থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলে জিরো পাও, মানে এই মৌলটারই একমাত্র নিউট্রন জিরো। কোশ্চেন আসতে পারে কোন মৌলের নিউট্রন জিরো, ঠিক আছে, একমাত্র প্রোটিয়ামের। এ দেখো H11, তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে নিউট্রন জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা তিনটে পেলাম, ঠিক আছে। আইসোটোপ পেয়ে গেলাম, ঠিক আছে, আইসোটোপ পেয়ে গেলাম। তাহলে আইসোটোপের আমরা এখানটায় কি পাচ্ছি না, আইসোটোপের পাচ্ছি পারমাণবিক সংখ্যা একই কিন্তু তোমার ভর সংখ্যা আলাদা। এরপরে আমরা কি করব না, আইসোবার, আইসোবার, আইসোবারে ঠিক এটার উল্টো হয়, পারমাণবিক সংখ্যা আলাদা আর ভর একই, ঠিক আছে, এরা পরস্পরের কি বলা হয়, আইসোবার। তাহলে আমি আবার বলছি যে আইসোটোপ মনে রাখবে, আইসোবার হলো আইসোটোপের উল্টো, না যাদের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক একই এবং হলো ভর সংখ্যা, সরি পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আলাদা, ভর সংখ্যা একই, তাদের পরস্পরের কি বলা হচ্ছে, আইসোবার বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেরকম তোমরা এখানটায় লিখতে পারো যে আর্গন, ধরো আর্গন 18 20 20 না সরি 40 মাস, আর তোমার হলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম হলো 20 40, তাহলে দুজনেই দেখো ভর একই, ভর একই, পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা, তাই জন্য এরা পরস্পরে কি হচ্ছে, আইসোবার। তাহলে আইসোটোপ চলে গেল, আইসোবার চলে গেল, এবার তোমার কি আসবে, আইসোটোন। তাহলে টোপ বার টোন, এরকম ভাবে মনে রাখবে, টোপ বার টোন, তাহলে এখানে কি হচ্ছে, আইসোটোন। তো আইসোটোনে কি পাবে, দেখো ভর, একটা মৌলের এখানে ভর সংখ্যাও চলে গেল, পারমাণবিক সংখ্যার মধ্যেও সম্পর্ক চলে গেল, তাহলে একমাত্র কে পড়ে থাকলো, নিউট্রন। তাহলে যাদের নিউট্রন সমান, ঠিক আছে, যাদের নিউট্রন সংখ্যা, ঠিক আছে, যাদের নিউট্রন সংখ্যা সমান বা একই, তাদের পরস্পরের কি বলা হচ্ছে, আইসোটোন। তাহলে প্রথমে ভর সংখ্যা আলাদা, তাহলে 1 নম্বর কোশ্চেন করে নাও, প্রথমে ভর আলাদা, তাই তো, আইসোটোপে পেয়েছিল। দ্বিতীয় ভর একই পেয়েছিল, বারে টোনে কি পাচ্ছ, নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে। তাহলে সমান গুলোকেও মনে রেখে তোমরা করতে পারো। তো সেখানে তোমার এখানে আইসোটোন হয়ে গেল, তাহলে আইসোটোনের ক্ষেত্রে তোমার কি হয়ে যাচ্ছে, ধরো এরকম তুমি লিখতে পারো যে সিলিকন, সিলিকন তোমার 14, এদিকে 31, আর এখানে পটাশিয়াম 15 31, দেখো এদের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 31 বলতে সরি 32। তো এরকম তোমার ডিফারেন্সের ক্ষেত্রে দেখো তোমার এদের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 15, আর এদের মধ্যে ডিফারেন্স, এটা 15 হচ্ছে না সরি 17,
17, এটাও ডিফারেন্স হয়ে যাচ্ছে 17। তো এরকম কিছু একটা এক্সাম্পল তোমাদের বই থেকে দেখে নেবে, যে এরকম থাকছে যাদের নিউট্রন সংখ্যাগুলো সমান, তারা পরস্পরের, আমরা কি বলছি, তারা পরস্পরের হলো আইসোটোন। তো এখানে আমি থার্ড জিনিস যেটা পড়বো সেটা হলো তোমার একটা বলের কথা পড়বো, যেটাকে আমরা বলি নিউক্লিয় বল। নিউক্লিয় বল কাকে বলছে না, যে আকর্ষণের জন্য, ঠিক আছে, নিউক্লিয় বল হলো নিউক্লিয়াসের এমন একটা বল যার জন্য পরমাণুটা ওই জায়গায় আটকে রয়েছে। মানে তোমার পরমাণুতে যে ক্ষুদ্র আয়তনের নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ এবং প্রোটন আর নিউট্রন গুলো পরস্পরের মধ্যে কি রয়েছে, একটা আবদ্ধভাবে রয়েছে। তো এই পরমাণু যদি হয়, পরমাণুর কেন্দ্রে কি প্রোটন আর নিউট্রন গুলো, ঠিক আছে, পরস্পর কি থাকে, এখানে তো কেন্দ্রীভূত থাকে, এক জায়গায় রয়েছে, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে একটা নিশ্চয়ই বল আছে, যে বলের জন্য পরস্পরের দিকে আকৃষ্ট অবস্থায় রয়েছে, তাহলে সেই বলটাকে বলা হচ্ছে নিউক্লিয় বল। ঠিক আছে, সেই বলটাকে বলা হচ্ছে নিউক্লিয় বল। তো আজকের আমি তোমাদের লাস্ট যেটা করাবো, ইলেকট্রন বিন্যাস শিখিয়ে দেবো পরমাণু গঠনের আজকের ক্লাসে। তো নেক্সট ক্লাসে তোমাদের অন্য কিছু শেখানো হবে। তো মানে পরপরের টপিক গুলো নিয়ে পড়াশোনা করা হবে। তো আজকের আমি জাস্ট ইলেকট্রন বিন্যাস তোমাদের শিখিয়ে দিচ্ছি। ইলেকট্রন বিন্যাস, তো দেখো কক্ষপথ কি, কে এল এম। তো তোমাদের এইটাই তোমাদের সর্বাধিক যেটা মাথায় থাকবে, যে তোমাদের ক্ষেত্রে যে কোনো মৌল তার সর্বশেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন রাখতে পারে না। আমি আবার বলছি, যে কোনো মৌলের পরমাণু তার সর্বশেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন রাখতে পারে না। এই কনসেপ্টে তোমরা এগোবে, ঠিক আছে। তো যার দেখো কে কটা নিতে পারে, সর্বোচ্চ দুটো, এল 8টা। এরপরে এম যেটা ভাববে সেটা তোমাদের ক্ষেত্রে মনে রাখবে, যে সর্বোচ্চ 8এর বেশি তোমাদের ক্ষেত্রে নিতে পারে না। এটা হলো অক্টেট রুল, অষ্টকের সূত্র, ঠিক আছে, এর বেশি তোমাদের এখন নেই। তো অষ্টকের সূত্র কি বলছে, প্রতিটা মৌলের পরমাণু তার শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন রাখতে চায়, এক্সেপ্ট কে দুটো নিতে চায়, ঠিক আছে। তো 8টা কেন না, ফুলফিল করার জন্য শেষ কক্ষপথ। তো এটা নিয়ে আমি পরের ক্লাসে ডিটেইলসে আলোচনা করব। দেখো প্রথমে যার পরমাণু ক্রমাঙ্ক 1, তার কে কক্ষপথে একটা যায়, মানে হাইড্রোজেন, ঠিক আছে। যার পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে দুটো ইলেকট্রনই রয়েছে, দুটো ইলেকট্রন কোথায় যাচ্ছে, কে কক্ষপথে। যার ইলেকট্রন সংখ্যা 3, তার কে কক্ষপথে একটা যায়, এল কক্ষপথে, সরি, কে কক্ষপথে দুটো যায়, এল এ একটা, কারণ কে দুটোর বেশি নিতে পারে না। 3টে রয়েছে, ঠিক আছে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামে 3টে রয়েছে, তাহলে প্রথম কক্ষপথ দুটো নিয়ে নেবে, যেটা পড়ে থাকবে সেটা এল এর কাছে চলে যাবে। তাহলে যার ইলেকট্রন সংখ্যা 4, তার কি হয়ে যাবে 2 2। যার 5, তার কি হয়ে যাবে 2 3। যার 6, তার কত হয়ে যাবে 2 4। যার 7, তার কত হয়ে যাবে 2 5। যার 8, তার হয়ে যাবে 2 6। যার 9, তার কত হয়ে যাবে 2 7। আর যার 10, তার হয়ে যাবে 2 8। তাহলে দেখো শেষ কক্ষপথ পূরণ হয়ে গেল। এবারে যখন তুমি, হ্যাঁ আচ্ছা, নিচেরটা দেখা যাচ্ছে না, আমি উপরে লিখছি। তাহলে তুমি এরকম পাচ্ছ কি, যার 10, কে এল এম, তাই তো, যার 10, তাহলে এখানটায় কি হয়ে যাচ্ছে, তাহলে প্রথম কক্ষপথে দুটো গেল, পরের কক্ষপথে 8টা গেল, তাহলে 2 8 এ 10, দেখো শেষ কক্ষপথ পূর্ণ হয়ে গেল। এই সমস্ত মৌলগুলো যাদের কক্ষপথ ফুলফিল থাকে শেষ কক্ষপথ, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে। নিষ্ক্রিয় মৌল, তারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরপরে ধরো 11, তাহলে 11 যার হচ্ছে 2 8, তাহলে এখানে দুটো দিয়ে দিয়েছে, এখানে 8টা দিয়ে দিয়েছে। ভালো করে শোনো, প্রথম কক্ষপথে দুটো দেওয়া আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা দেওয়া আছে, এখন একটা এক্সট্রা রয়েছে, সেটা কোথায় গেল না পরের কক্ষপথে চলে গেল। যার 12টা, তাহলে 2 8 2। যার 13টা, তার কি হবে যাবে 2 8 3। এরকম দেখো, প্রথম কক্ষপথ ফুলফিল হলে সেটা কোথায় চলে যাবে, সেকেন্ড কক্ষপথে। সেকেন্ড কক্ষপথ ফুলফিল হয়ে গেলে বাকি জিনিসগুলো কোথায় চলে যাবে, থার্ড কক্ষপথে। তাহলে 14 যদি হয় 2 8 4, 15 যদি হয় 2 8 5, 16 যদি হয় 2 8 6, 17 যদি হয় 2 8 7, 18 যদি হয় 2 8 8। এবার যেই 19 হয়ে গেল, এইটাই আমি বলছিলাম, যে তোমাদের ক্ষেত্রে এখন 2 8, এবার দেখো তোমার 19 আছে, তাহলে তুমি তো এখানে 9 লিখতে পারো, কারণ এম সর্বোচ্চ 18টা নেয়। কারণ 2 8, একটু আগে আমি যখন কক্ষপথ পড়াচ্ছিলাম বলেছিলাম তৃতীয় কক্ষপথ 18টা ইলেকট্রন নেয়। বাট এই অষ্টকের রুল সেই জায়গাটাকে আটকে রেখেছে তোমাদের ক্ষেত্রে। তোমরা কি করবে না, এম কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন নিতে পারে। তাহলে এম কক্ষপথে তোমরা মনে রাখবে যে 8টা নিতে পারে, তাহলে এক্সেসটা কি দিয়ে দেবে, পরের কক্ষপথে হয়ে যাবে। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে, 2 8 8 1। আর 20, 20 ক্ষেত্রে কি হবে 2 8 8 2। দেখো এই 20 হচ্ছে। এর বেশি এখন তোমাদের বোঝার দরকার নেই, পরবর্তী ক্ষেত্রে অ্যাডভান্সের ক্ষেত্রে আমি ভিডিও করে দেবো, সেক্ষেত্রে বলবো। এখন তোমরা বেসিক জিনিস জানছো, সুতরাং এইটুকুনি তোমরা জানো।
তো এই ছিল আজকের ছোট্ট টপিকের উপরে অনেকক্ষণ ধরে বলে ফেললাম। তো এরও এখনো এক্সটেনশন রয়েছে, তাই জন্য মাঝখান থেকে ছেড়ে দিতে ইচ্ছা করছে না। তো যেহেতু লেন্দি হয়ে যাবে, তাই জন্য তোমরা এটা দেখো, পরের ক্লাসে আমি বাকি জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। আর যদি ভালো লেগে থাকে সলিউশনের মতোই তোমরা এটাকে খুব বেশি শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে দাও, আর ভিডিওটাকে আরো বেশি শেয়ার করো। থ্যাংক ইউ।